আসসালামু আলাইকুম প্রিয় বিদ্যার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান প্রোগ্রাম, MSS প্রথম পর্ব, কোর্স কোড 411915। কোর্সের নাম জননীতি বিশ্লেষণ, লেকচার নম্বর 2। লেকচারের শিরোনাম রাজনীতিতে জননীতি বিশ্লেষণের প্রাসঙ্গিকতা। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেল salam.jeu@gmail.com। আজকের যে শিরোনাম জননীতির রাজনীতিতে জননীতি বিশ্লেষণের প্রাসঙ্গিকতা। তো আজকের এই শিরোনাম থেকে শিক্ষার্থীরা আপনারা জননীতির বিষয়বস্তু সম্পর্কে বলতে পারবেন, জননীতি প্রণয়নের সমস্যা সমূহ বর্ণনা করতে পারবেন, জননীতির রাজনৈতিক প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করতে পারবেন। জননীতির বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করি। জননীতি ক্ষুদ্র কোনো বিষয় নয়, এর বিষয়, এর পরিধি অনেক বড়। আজকে যে রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্র যেখানে দাঁড়িয়ে আছে, সরকার যেখানে আছেন, যে পৃথিবীর রাষ্ট্রসমূহ এবং সরকার সমূহের বাস্তবতায় জননীতি কোনো ক্ষুদ্র বিষয় নয়। জননীতি সরকার সামান্য একটা ব্যাপার থেকে শুরু করে যুদ্ধ ঘোষণার মতন বিষয় জননীতি অন্তর্ভুক্ত। সরকারগুলো বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় জননীতিকে উপেক্ষা করতে পারে না। জননীতির বিষয়বস্তু যেমন ক্ষুদ্র কোনো বিষয় নিয়ে আলোচিত হচ্ছে, আবার অনেক বড় বিষয় নিয়েও জননীতিতে আলোচনা করতে হয়। এই কারণে জননীতির বিষয়বস্তু সম্পর্কে সম্পর্কে সম্যক ধারণা রাখা জরুরি। যদি জননীতি সম্পর্কে সার্বিক ধারণা না থাকে, একটা জননীতির বিষয়বস্তু কি ধরনের হতে পারে সেই সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে জননীতি সহজে আমরা বুঝব না। তো এখন জননীতির বিষয়বস্তু আমরা আলোচনা করছি। আইনসভা, ছোট বড় ধনী দরিদ্র প্রত্যেকটা দেশে একটি আইনসভা আছে। আইনসভা আইন প্রণয়ন হয়, আইনসভায় জননীতি প্রণয়ন হয়, আইনসভায় জননীতি পাশ হয়। যার কারণে জননীতির বিষয়বস্তুর মধ্যে অন্যতম প্রধান বিষয় হলো আইনসভা। সংসদীয় যে সমস্ত দেশ আছে সে সমস্ত দেশে সংসদ বা আইনসভাই হলো মূল আলোচনার কেন্দ্র। অন্যান্য দেশে আইনসভার বাইরে কোনো কিছু পাশ হয় না, আইনসভার মাধ্যম দিয়ে সবকিছু পাশ হয়। জননীতির যে বিষয়গুলো, জনকল্যাণ, জনগণের কল্যাণ নিশ্চিত করা, তো জনগণের কল্যাণকে অর্থবহ করা, তার জন্য আইনসভা অর্থবহ করতে হবে। আইনসভাকে বাদ দিয়ে জননীতি প্রণয়ন করা যায় না। তাই
জননীতির অন্যতম আলোচ্য বিষয়বস্তু আইনসভা। নির্বাহী বিভাগ, সরকারের নির্বাহী বিভাগ সকল ধরনের কার্যক্রম পরিচালনা করে। নির্বাহী বিভাগের মাধ্যমে সরকার পরিচালিত হয়। জননীতি যদি আইনসভায় প্রণীত হয় তাহলে নির্বাহী সভার কাজ হলো জননীতিকে বাস্তবায়ন করা। জননীতি বাস্তবায়নের অন্যতম প্রধান জায়গা হলো নির্বাহী বিভাগ। প্রত্যেকটা রাষ্ট্র তার নির্বাহী বিভাগের মাধ্যমে জননীতিকে বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করে। তো জননীতি আলোচনা করতে গিয়ে নির্বাহী বিভাগকে বাদ দেওয়া যায় না। জননীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাহী বিভাগ। বিচার বিভাগ, সরকারের তিনটা অঙ্গ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এর অন্যতম হলো বিচার বিভাগ। কোন জননীতি ন্যায়সঙ্গত যদি না হয় সেই জননীতি জনকল্যাণ বয়ে আনতে পারে না। এই দিকগুলো দেখভাল করার দায়িত্ব থাকে বিচার বিভাগের উপর। বিচার বিভাগ জননীতির বাস্তবায়ন হওয়ার পর সেইখান থেকে কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছে কিনা সেইগুলো দেখাশোনা করে। সরকারি খাত সমূহ, জননীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো সরকারি খাত। সরকারি খাতে আমরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে এবং সরকারি খাতের সাহায্যে সরকার জননীতির সমূহকে বাস্তবায়ন করে। সরকারি খাত লাভ দেখতে যায় না। সরকারি খাতের প্রধান বৈশিষ্ট্য হলো জনকল্যাণ নিশ্চিত করা। সরকারি খাত সমূহের মাধ্যমে সরকার জননীতিকে বাস্তবায়ন করে জনকল্যাণ নিশ্চিত করে। বেসরকারি খাত, জননীতির অন্যতম বিষয়বস্তু হলো বেসরকারি খাত। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, শিল্প প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ধরনের এনজিও আছে। এই এনজিও গুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা শিল্প প্রতিষ্ঠানগুলো কোন নিয়মে কিভাবে চলবে, কিভাবে চললে জনকল্যাণ নিশ্চিত হবে সেই সম্পর্কে সার্বিক পদক্ষেপ নেওয়া হলো সরকারের জননীতির অন্যতম। জননীতি বা কোনো পলিসি, পাবলিক পলিসির দ্বারা সরকারি খাতগুলো যেভাবে চলবে, ঠিক বেসরকারি খাতগুলো কিভাবে চলবে, তার ব্যবস্থাপনা কেমন হবে, সেই সমস্ত কিছু জননীতিতে উল্লেখ থাকে। যার কারণে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাত জননীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। সমস্যা নির্ণয়, প্রবলেম আইডেন্টিফিকেশন বা সমস্যা নির্ণয় জননীতি প্রণয়নের সর্বপ্রথম পদক্ষেপ। সরকার তখন যখন কোনো কিছু সমস্যাকে চিহ্নিত করে তখন সেই সমস্যা কি উপায়ে, কিভাবে, কখন, কিভাবে সমাধান হবে তার যে একটা পদক্ষেপ বা পরিকল্পনা, সেটাই হলো জননীতি। তো সমস্যা নির্ণয় করা জননীতির অন্যতম একটা বিষয়বস্তু। সমস্যা যদি চিহ্নিত করা না যায় বা নির্ণয় করা না যায় তার সমাধান খুঁজে পাওয়া যাবে না। এজন্য সমস্যা নির্ণয় জননীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। নীতি প্রণয়ন, যখন সমস্যা চিহ্নিত হয়ে গেল, সমস্যা চিহ্নিত হওয়ার পরে নীতি প্রণয়নের ব্যাপার আসছে। কোন ধরনের পদক্ষেপ গ্রহণ, সার্বিক একটা কাঠামো, সেই কাঠামোটাই হলো নীতি প্রণয়ন। সমস্যা চিহ্নিত হওয়ার পরে সেই সমস্যাকে কি উপায়ে, কিভাবে, কখন বাস্তবায়ন করা হবে তার যে বিস্তারিত পদক্ষেপ, সেই বিস্তারিত পদক্ষেপই হলো
জননীতি প্রণয়ন। জননীতি প্রণয়ন, তারপরে জননীতি বাস্তবায়ন। জননীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো জননীতির বাস্তবায়ন। সমস্যা চিহ্নিতকরণ, নীতি প্রণয়ন, তার পরবর্তী ধাপই হলো জননীতি বাস্তবায়ন। এখানে কি উপায়ে একটা নীতি বাস্তবায়িত হবে তার খুঁটিনাটি সকল কিছু, আর্থিক দিক সহ সকল কিছু এখানে উল্লেখ থাকে। নীতি বাস্তবায়নের মাধ্যমে জননীতি আলোর মুখ দেখে বা জনকল্যাণকে নিশ্চিত করে। তো নীতি বাস্তবায়ন এই কারণে জননীতির অন্যতম বিষয়বস্তু। নীতি বিশ্লেষণ ও মূল্যায়ন, শুধুমাত্র নীতি প্রণয়ন করলে হলো, নীতি বিশ্লেষণ করা হলো না, নীতি মূল্যায়ন করা হলো না, তখন জননীতি কাজে আসবে না। এই জন্য জননীতি প্রণয়ন করা, জননীতি বিশ্লেষণ একটা গুরুত্বপূর্ণ ধাপ। জননীতি বিশ্লেষণের মাধ্যমে এই নীতি খুঁটিনাটি সকল কিছু আসবে এবং এইখানে যে বিকল্প কোনো কিছু, যে কোনটা নীতি বিশ্লেষণের মাধ্যমে নীতির কোন দিকগুলো ভালো এবং কোন দিকগুলো খারাপ সেইখানে যাচাই বাছাই করার জায়গা থাকে, তখন জননীতি ওই খারাপ দিকগুলো দিয়ে কিভাবে কোন জিনিসগুলো নিলে ভালো হবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা এবং মূল্যায়ন, ইভ্যালুয়েশন না থাকলে সেই নীতি দ্বারা যে কি উদ্দেশ্যে নীতি প্রণীত হলো সেই উদ্দেশ্যগুলো যদি সফল কাম না হয়, নীতি যদি মূল্যায়নের ব্যবস্থা না থাকে, তাহলে কিভাবে ওই নীতি দ্বারা জনগণের যে বা জনস্বার্থ বা জনকল্যাণ নিশ্চিত করা হয়েছে সেটা বোঝা যাবে। নীতি মূল্যায়ন জননীতির অন্যতম বিষয়বস্তু। নীতি মূল্যায়নের মাধ্যমে বোঝা যায় যে এই নীতিটি কতটুকু জনকল্যাণ করতে পেরেছে। প্রত্যেকটা নীতি প্রণয়নে নীতি মূল্যায়ন অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয়। জননীতি অধ্যয়নের গুরুত্ব, যে আমরা যেটা বলছি যে সরকার, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের কর্মপরিধি অনেক ব্যাপক। সরকারের এই কর্মপরিধির ব্যাপকতার কারণে সরকার সমূহ হরহামেশায় বিভিন্ন ধরনের নীতি নিচ্ছে, সেই নীতির উপর আলোচনা হচ্ছে। নীতি গ্রহণ করার পরে নীতি কতটুকু জনকল্যাণ নিশ্চিত করতে পারছে সেই সমস্ত কিছু নিয়ে সবসময় গবেষণা হচ্ছে। তো এই জন্য আজকে আমরা যারা আছি সমাজ বিজ্ঞানের বা সমাজ বিজ্ঞান অনুষদের যারা আমরা আছি তাদের জন্য জননীতি অধ্যয়ন অন্যতম গুরুত্বপূর্ণ এবং যারা নীতি সংশ্লিষ্ট কাজে জড়িত, সরকার বা দেশের যারা নীতি নির্ধারণের কাজে জড়িত তাদের জন্য নীতি অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নীতি অধ্যয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করি। প্রশাসনিক গতিশীলতার সৃষ্টি, নীতি অধ্যয়নের মাধ্যম দিয়ে প্রশাসনিক গতিশীলতা সৃষ্টি করা যায়। যদি কোনো প্রশাসন গতিশীল না হয়, সেই প্রশাসন যদি অস্থিতিশীল বা স্থবির থাকে, সেই প্রশাসন দ্বারা সঠিকভাবে কোনো কাজ করা যায় না। গতিশীল প্রশাসন দিয়ে জনকল্যাণ সর্বোচ্চ করা যায় এবং আমরা যে জনকল্যাণ, আমরা যে আলোচনার বিষয় আমাদের জননীতি, জননীতি যেহেতু সরকারের নীতি এবং সরকার কাজ করেন জনগণের জন্য এবং জনকল্যাণের জন্য, এজন্য প্রশাসনিক যতগুলো পদক্ষেপ নেয় বা সরকার যে নীতিগুলো প্রণয়ন করছে সেই নীতিগুলো শুধুমাত্র জনকল্যাণের জন্যই হচ্ছে। জনকল্যাণ সঠিকভাবে নিশ্চিত করাই হলো জননীতির অন্যতম বৈশিষ্ট্য। এখন প্রশাসনিক গতিশীলতা যদি না থাকে, জনকল্যাণ সঠিকভাবে নিশ্চিত করা যায় না। রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করা, প্রত্যেকটা দল ক্রিয়াশীল যে সমস্ত রাজনৈতিক দল কোনো দেশে বর্তমান থাকে
সেই দলগুলো বিভিন্ন বিভিন্ন আদর্শ বা মতাদর্শ নিয়ে তারা জনগণের সামনে হাজির হয়। তো প্রত্যেকটা দল নিজস্ব আদর্শ আছে, সেই আদর্শ প্রতিষ্ঠা করা অন্যতম উদ্দেশ্য। কারণ রাজনীতিতে যখন রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে নিজেদের ম্যানিফেস্টো ঘোষণা করে, তখন সেখানে তার মতাদর্শ সুস্পষ্টভাবে তুলে ধরে এবং জনগণ সেই ম্যানিফেস্টোতে নিজেদের মতামত দিয়ে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসে। যার কারণে কোন রাজনৈতিক দল যখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়, তখন সেই রাজনৈতিক দল অন্যতম কাজ থাকে তাদের মতাদর্শ রাষ্ট্রীয় ক্ষমতায় বাস্তবায়ন করা। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার মান বাড়ে। অর্থনৈতিক উন্নয়ন প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থায় বা সরকার ব্যবস্থার অন্যতম দিক নির্দেশক। জননীতি অধ্যয়নের মাধ্যমে বা জননীতি প্রণীত হয় অর্থনৈতিক উন্নয়নের জন্য। যে আমাদের দেশের কথা যদি আমরা ভাবি, আমাদের দেশে বিভিন্ন প্রান্তিক লেভেলের যে জনগণ আছে, দারিদ্র সীমার নিচে কত মানুষ বসবাস করছে, কিভাবে দারিদ্র সীমার থেকে তাদেরকে উপরে উঠানো যায়, তাদের কিভাবে অর্থনৈতিক সুযোগ দেয়, এই যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং এইগুলো হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক উন্নয়ন। রাষ্ট্রীয় সমস্যার সমাধান, রাষ্ট্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আমাদের দেশের প্রেক্ষাপটে যেরকম সমস্যা আছে, আমেরিকা বা ইউরোপের রাষ্ট্রগুলোতে তাদেরও কিন্তু সমস্যা আছে। তো সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো আইডেন্টিফিকেশন করার ফলেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জননীতি রাষ্ট্রসমূহ প্রণয়ন করছে। রাষ্ট্রীয় সমস্যার সমাধান করতে কি ধরনের নীতি প্রণীত হচ্ছে সেইগুলোতে অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বা আমরা যখন তুলনামূলক আলোচনা করছি যে এক নীতির সাথে আর এক নীতি বা একটা সমস্যার সাথে ওই ধরনের সমজাতীয় সমস্যা তৈরি হচ্ছে, তখন কি ধরনের নীতি গ্রহণ করা হচ্ছে। এই যে আলোচনা, এই আলোচনার মাধ্যম দিয়ে কি হয় যে জননীতি তার রাষ্ট্রীয় সমস্যা প্রকৃতি নির্ণয় করছে এবং সেই আলোকে তার সমাধান তৈরি করছে। এই যে এই কাজগুলো করার জন্য জননীতি অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পদ ও সুযোগের সুষম বন্টন, প্রত্যেকটা দেশের একই অঞ্চলে বা সমস্ত অঞ্চলে একই ধরনের সম্পদ সম্পদ হয়তো এক অঞ্চলে সম্পদ বেশি থাকে, এক অঞ্চলের সম্পদ কম থাকে। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে আমাদের দেশটাকে যদি আমরা পূর্ব এবং পশ্চিমে ভাগ করি, তাহলে দেখব যে পশ্চিম অঞ্চলে সে পূর্ব অঞ্চলে সম্পদের পরিমাণ বেশি, তাদের সুযোগ সুবিধা বেশি। আমাদের মানে রংপুর বা রাজশাহী অঞ্চল, এই অঞ্চলের প্রেক্ষাপটে চিটাগাং বা ঢাকা অঞ্চল, এদের কিন্তু উন্নয়ন বা সুযোগ সুবিধার সম্পদ এবং সুযোগের সুষম বন্টন। কিভাবে এই ধরনের সুযোগ সুবিধা যে অঞ্চলে নাই, যে অঞ্চলের সম্পদের অপূর্ণতা রয়েছে, সেই অঞ্চলে কিভাবে এই সুযোগ এবং সম্পদের সমবন্টন নিশ্চিত করা যায়, সেটার অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সেবা নিশ্চিত করা, সেবাই জনকল্যাণের। তো সেবা নিশ্চিত, মানুষের বিভিন্ন ধরনের সেবা হয় দরকার, কারো স্বাস্থ্য সেবা, কারো শিক্ষা সেবা, কারো বয়স্ক ভাতা, এই যে সেবা, এই সেবাগুলো নিশ্চিত করা তো জননীতির অন্যতম কাজ। কোন নীতি কিভাবে জনগণের কল্যাণ কিভাবে নিশ্চিত করছে বা সেবা কিভাবে নিশ্চিত করছে, সেইগুলো অধ্যয়ন করা অত্যন্ত জরুরি। রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান, আমরা যে জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা, কোন রাষ্ট্র জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই ধরনের কোন কর্মকাণ্ড পরিচালনা করে না বা সেই ধরনের কোন নীতি গ্রহণ করে না।
তো কি ধরনের নীতি গ্রহণ করা হয়েছে, সেই নীতির মাধ্যমে রাষ্ট্রীয় নিরাপত্তা কতটুকু রক্ষিত হচ্ছে, সেই জিনিসগুলো জননীতি অধ্যয়নের অন্যতম জায়গা। জননীতি অধ্যয়নের মাধ্যমে রাষ্ট্রীয় নিরাপত্তাকে নিশ্চিত করা যায়। এমন কোন জননীতি, হ্যাঁ এমন অনেক নীতি হতে পারে যে নীতি কোনো কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তখন কি হয়, তখন সেগুলো পরিমার্জন করা যায়। অনগ্রসর শ্রেণীর উন্নয়ন, যে আমরা বললাম যে দারিদ্র সীমা নিচে বা যে সমস্ত এলাকায় শিক্ষার হার কম, শিক্ষিত জনগণের সংখ্যা কম, সেই এলাকায় শিক্ষার হার বাড়ানো, কিন্তু অনগ্রসর শ্রেণী আমাদের শহর অঞ্চলে, আমাদের দেশের প্রেক্ষাপটে শহর অঞ্চলের চেয়ে গ্রাম অঞ্চল অনগ্রসর। শহরের এই জন্য কিন্তু আমাদের দেখা যায় যে গ্রাম থেকে প্রচুর লোক শহরে চলে আসে। অনগ্রসর, যদি আমরা অনগ্রসর গ্রামকে যদি উন্নয়নের ধারায় নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, আমাদের এই পরিমাণ লোক আর শহরে আসবে না। তো অনগ্রসর শ্রেণীর উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করা বা অধ্যয়ন করা জননীতি অধ্যয়নের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সমন্বয় সাধন, এক প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানের সমন্বয় সাধন জননীতি অধ্যয়নের অন্যতম গুরুত্ব বিষয়। আমরা আমাদের দেশের প্রেক্ষাপট গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখবো যে এক প্রতিষ্ঠানের সাথে আর এক প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাব দেখা যায়। আমরা যদি ধরেন যে কোনো সিটি কর্পোরেশন বা পৌরসভা অঞ্চল নিয়ে যদি আমরা দেখি, যে একটা প্রতিষ্ঠান হয়তো রাস্তা করছে, আরেকটা প্রতিষ্ঠানের দায়িত্ব ড্রেন করা, ড্রেনেজ ব্যবস্থা, আরেকটা পানি সরবরাহ করা, আরেকজনের হচ্ছে বিভিন্ন ইউটিলিটি সেবা দেওয়া। তো দেখবেন যে এক এক সময় এক একজন কাজ করছে, সমন্বয় নেই। হয়তো আগে মাটির নিচের কাজটা করলো, তারপরে এভাবে যদি কাজগুলো হতো, সমন্বয় করে যদি হতো, তাহলে কিন্তু খুব সহজেই হয়। সমন্বয় সাধন, নীতি নিলে সেই নীতিগুলোর মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কাজগুলো করতে হবে। তো এটা হলো জননীতি অধ্যয়নের অন্যতম আলোচ্য বা গুরুত্বপূর্ণ বিষয়। জননীতি ও প্রণয়নের সমস্যার সঙ্গে আমরা বলছি যে জননীতি প্রণয়নের প্রথম কাজ কি, সমস্যা চিহ্নিত করা। সেই সমস্যা চিহ্নিত করার পরে কিন্তু তার সমাধান কি, সেইগুলো যখন আসবে তখনই কিন্তু জননীতি প্রণীত হয়। তো আমরা জননীতি প্রণয়ন, যে জননীতি প্রণয়নকালে বা জননীতি যখন হয় তখন কোন ধরনের সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। অর্থনৈতিক অনগ্রসরতা জননীতি প্রণয়নের অন্যতম একটা প্রধান দিক হলো অর্থনৈতিক অনগ্রসরতা। এখানে যে জননীতি বাস্তবায়নের জন্য কিন্তু অর্থের প্রয়োজন হয়, প্রত্যেকটা কাজের বা প্রত্যেকটা নীতি প্রণয়ন এবং সেই নীতি বাস্তবায়ন করতে অনেক অর্থ প্রয়োজন হয়। যদি প্রয়োজনীয় অর্থ না থাকে, সেই নীতি সহজে বাস্তবায়ন করা যায় না। যে অনগ্রসর অর্থনৈতিক জন্য আয় বন্টন কম হওয়ার কারণে সহজে জননীতি প্রণয়ন করা যায় না। হয়তো সমস্যা চিহ্নিত হয়ে গেছে যে এইরকম সমস্যা হচ্ছে, সেই সমস্যা দূর করার জন্য এই কাজ করতে হবে, কিন্তু ওই যে অর্থ নাই, তখন আর নীতিটা প্রণয়ন করা যায় না। বৈদেশিক নির্ভরশীলতা, মানে জননীতি প্রণয়নের একটা অন্যতম প্রধান সমস্যাই হলো বৈদেশিক নির্ভরশীলতা। আমরা যারা তৃতীয় বিশ্বের দেশ আছি, এই সমস্ত দেশে কিন্তু এই বৈদেশিক নির্ভরশীলতা অন্যতম একটা বড় ব্যাপার। কারণ আমাদের জীবনযাত্রার মান কম, আমাদের অর্থনীতি দুর্বল, আমাদের না থাকার কারণে টেকনোলজি দুর্বল। এখানে এই জন্য কোনো না কোনো কারণে যে কোনো ভাবেই হোক বৈদেশিক মানে বিদেশের উপর নির্ভরশীলতা অর্থের জন্য হতে পারে, প্রযুক্তি জ্ঞানের জন্য হতে পারে, বিভিন্ন প্রযুক্তিগত সাহায্যের জন্য হতে পারে। তো বৈদেশিক নির্ভরশীলতা তৈরি হয়। তো বৈদেশিক নির্ভরশীলতা তৈরি হলে কি হয়, যে ওই দেশ কখন আমাকে সাহায্য করবে সেটার উপর নির্ভর করতে হয়, যার কারণে প্রকল্প গুলো বাস্তবায়ন করতে অনেক দীর্ঘ সময় লাগে। এবং জননীতি প্রণয়ন করতে গেলে কোন দেশের থেকে কি ধরনের সাহায্য সহযোগ পাবো, এই বৈদেশিক নির্ভরশীলতার, এবং সেই দেশগুলো কখন আমাকে সময় মতন দিবে কিনা সেই বিষয়গুলো একটা অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা যায়।
প্রয়োজনীয় তথ্য উপাত্তের অভাব। যদি আপনার সঠিক তথ্য এবং উপাত্ত না থাকে তাহলে কিন্তু সহজেই সুন্দর একটা জননীতি প্রণীত হবে না। জননীতি প্রণয়নের জন্য সকল ধরনের তথ্য এবং উপাত্ত প্রয়োজন হয়। যদি অনেক সময় দেখা যায় যে জননীতি প্রণয়ন হচ্ছে, সরকার একটা নীতি প্রণয়ন করছে, যাদের দ্বারা প্রণয়ন করছে তাদের ধরনের কারিগরি জ্ঞান নেই, তাদের কাছে কোনো তথ্য উপাত্ত নাই, তারা করা লাগবে এই জন্য একটা নীতি প্রণয়ন করছে। তখন কি হয়, ওই নীতি মাঝপথে মুখ থুবড়ে পড়ে এবং এই ফলে যে তথ্য উপাত্ত বা কারিগরি জ্ঞানের অভাব থাকার কারণে এগুলো হয়। বা জবাবদিহিতার অভাবের জন্য তারা তথ্যপত্র সংগ্রহ না করেই কোন নীতি প্রণয়ন করছে। বাস্তবায়নকারী সংস্থার অদক্ষতা। জননীতি প্রণয়নের অন্যতম একটা প্রধান সমস্যা হলো এই বাস্তবায়নকারী সংস্থার অদক্ষতা। জননীতি পরিণত হচ্ছে যে আমরা দেখছি যে জননীতি কোথায় পরিণত হচ্ছে, একটা আছে রাজনৈতিক স্তরে হচ্ছে, নির্বাহী স্তরে হয় এবং নির্বাহী স্তরে হওয়ার মাধ্যমে আস্তে আস্তে মাঠ প্রশাসনে চলে আসে। তো কোন কোন বাস্তবায়নকারী সংস্থা এখন মনে করেন যে আমাদের যে ধরেন শিক্ষানীতি, এই শিক্ষানীতি বাস্তবায়ন করছে কারা? শিক্ষা অধিদপ্তর গুলো আছে, বিভিন্ন মাঠ প্রশাসনের শিক্ষা অফিস গুলো আছে। এদের যদি দক্ষতা না হয়, হ্যাঁ, তাহলে সঠিকভাবে যদি বাস্তবায়ন না করে, অদক্ষ যদি হয়, তাহলে ওই যে উদ্দেশ্য, যে সমস্ত উদ্দেশ্য, ওই উদ্দেশ্যগুলো অর্জিত হবে না এবং বাস্তবায়নকারী সংস্থার অদক্ষতার কারণে জননীতি অনেক সময় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। দক্ষ জনশক্তির অভাব। জননীতি প্রণয়নকালে দক্ষ জনশক্তি প্রয়োজন হয়। যেমন কারিগরি জ্ঞান থাকা দরকার। যাদের কারিগরি জ্ঞান নাই, কারিগরি জ্ঞান না থাকলে সহজে জননীতি প্রণয়ন করা যায় না। অভিজ্ঞতা দরকার, দক্ষতা দরকার হয়। এই ধরনের লোকের যখন অভাব হয় তখন জননীতি সমস্যা তৈরি হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে জননীতি প্রণয়নের অনেক সমস্যা তৈরি হয়। যে একটা রাষ্ট্র তার প্রয়োজনে, তার নাগরিকদের প্রয়োজনে কি ধরনের নীতি গ্রহণ করলো, সেই নীতি বাস্তবায়নের কারণে বাস্তবায়নের পথে বিভিন্ন সময় যদি রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়, তখন কি হবে, সহজেই সেই নীতিটা বাস্তবায়িত হবে না। কোনো নীতি যখন বাস্তবায়িত না হয়, সেই নীতির দ্বারা কোনো সুফল আশা করা যায় না। সমন্বয়ের অভাব, যেটা বলছিলাম যে সমন্বয়, সুষ্ঠু সমন্বয় না থাকলে কোনো কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় না। সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে সকল কিছু সহজেই অর্জন করা সম্ভব। তো আমাদের দেশে বা তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে অনেক সময় এই সমন্বয়ের অভাব দেখা যায়, যার কারণে জননীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় না। দুর্বল প্রশাসন ব্যবস্থা। প্রশাসন ব্যবস্থা যদি দুর্বল হয়, জননীতি প্রণয়নে হাজারো সমস্যা তৈরি হয়। প্রশাসন ব্যবস্থার কারণে হয়তো একটা সমস্যা চিহ্নিত হয়েছে, আজ না কাল, কালকে না পরশু হয়তো কোনো কর্মচারী বা কর্মকর্তাকে কোনো কিছু বলা হয়েছে, সে সেই কাজগুলো করছে না। দুর্বল প্রশাসনের কারণে, যে প্রশাসনিক নিয়ম নীতি নাই, জবাবদিহিতা নাই, তখন কি হচ্ছে, যার কাজ সে করছে না, যখন কাজ করার কথা সে তখন করছে না। এই কারণে জননীতি প্রণয়নে প্রশাসনিক দুর্বলতা অন্যতম একটা বড় সমস্যা হিসাবে কাজ করে। রাজনৈতিক প্রভাব। যে রাজনৈতিক প্রভাব কি, জনপ্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রের যে রাজনৈতিক দল সরকার পরিচালনা থাকে, তখন তাদের মতো করে নীতি প্রণয়ন বাস্তবায়নে প্রভাব বিস্তার করে। রাজনৈতিক প্রভাব বলতে এমন একটি অবস্থাকে নির্দেশ করে যা কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার ক্ষমতা অনুযায়ী কোনো কাজ করতে
কাজে বাধ্য করতে পারে অথবা কোনো কাজে হস্তক্ষেপ করতে পারে। বোঝা গেল যে রাজনীতি একজন মানুষ আরেকজনকে প্রভাবিত করে, সেই কাজকে ক্ষমতা অর্জন করতে বাধ্য করে অথবা সেই কাজ থেকে বিরত রাখতে বাধ্য করে। এটাই হলো রাজনৈতিক প্রভাব। তো রাজনীতিতে জননীতি বিশ্লেষণের প্রাসঙ্গিকতা। রাজনৈতিক ব্যবস্থা আসলে প্রত্যেকটা দেশে তো একটা রাজনৈতিক ব্যবস্থা আছে এবং রাজনৈতিক ব্যবস্থার দ্বারাই রাষ্ট্র বা সরকার পরিচালিত হচ্ছে। এই রাজনৈতিক ব্যবস্থা জননীতি কি ধরনের প্রাসঙ্গিকতা রয়েছে সেগুলোই এখন আমরা আলোচনা করছি। যে রাজনৈতিক প্রক্রিয়ায় সচেতনতা বৃদ্ধি করা, প্রত্যেক নাগরিককে রাজনৈতিক ব্যবস্থার প্রতি সচেতন থাকা উচিত। যদি রাজনৈতিক প্রক্রিয়ায় সচেতনতা বৃদ্ধি না পায় তাহলে দেখবেন যে সরকার এবং জনগণ অনেক দূরে অবস্থান করছে, জনগণ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সরকারগুলো স্বৈরাচারীর মতন আচরণ করছে। এই জন্য জননীতির মানে সঠিকভাবে বাস্তবায়নের জন্য বা জননীতি জনকল্যাণে নিয়োজিত করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ায় সচেতনতা বৃদ্ধি অন্যতম একটা কাজ। প্রশাসনিক কর্মে জননীতির প্রভাব। জননীতি প্রণীত হয় প্রশাসনিক স্তরে হচ্ছে রাজনৈতিক স্তরে। প্রশাসনিক কর্মে যারা আছে তারা কিন্তু দীর্ঘদিন একই ধরনের কাজ করছে, রাজনৈতিক নেতারা কিন্তু একই ধরনের কাজ দীর্ঘদিন করছে। কিন্তু প্রশাসনিক কর্মে যারা আছে তারা কিন্তু একই ধরনের কর্ম করার কারণে তাদের মধ্যে দক্ষতা অর্জন হচ্ছে এবং কারিগরি জ্ঞান থাকে। তো জননীতি প্রণয়নে বা বাস্তবায়নে বা মূল্যায়নে সর্বক্ষেত্রে এই প্রশাসনিক কর্মে যারা নিয়োজিত আছে তাদের একটা প্রভাব লক্ষ্য করা যায়। অবস্থা বিশ্লেষণ। জননীতি প্রণয়নের অবস্থা বিশ্লেষণ অন্যতম গুরুত্বপূর্ণ। যে একটা দেশের রাজনৈতিক পরিবেশ কেমন, সেই দেশের রাজনৈতিক পরিবেশের কোন উপর বা রাজনৈতিক পরিবেশের রাজনৈতিক যে কালচার তার উপর নির্ভর করে জননীতি প্রণীত হয়। কোন অবস্থায় একটা সরকার আছে বা একটা দেশ কোন অবস্থায় আছে, তারা কোন অবস্থার মধ্যে যাচ্ছে, সেই অবস্থা বিবেচনা বিশ্লেষণ করে তার পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে জননীতি প্রণীত হয়। রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণে জননীতিকে অনেক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। রাজনৈতিক কারণে জননীতি প্রণীত হয় এবং যেহেতু সরকারগুলো রাজনৈতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে বা একক কোনো রাজনৈতিক দলের মাধ্যমে সরকার পরিচালিত হয়, যার কারণে জননীতিতে রাজনৈতিক কারণ অন্যতম গুরুত্বপূর্ণ। আর্থসামাজিক উন্নয়ন, দেশের উন্নয়ন এবং দেশের জনগণের যে আর্থসামাজিক উন্নয়ন, এইটাই হচ্ছে জন রাজনীতিতে যেমন প্রয়োজন, রাজনৈতিক দলগুলো যেমন চাহিদা, ঠিক জননীতিতে এই জিনিসটা প্রয়োজন। ভবিষ্যৎ কৌশল। এখন একটা দেশ কেমন আছে এবং ভবিষ্যতে একটি দেশ কেমন থাকবে সেই জিনিসগুলো এখানে আলোচিত হয়। নৈতিকতার চর্চা। নৈতিকতা থাকতে হবে। কোন জাতির মধ্যে বা কোন মানুষের মধ্যে যদি নৈতিকতার অভাব হয় সেই মানুষ সহজে সমাজচ্যুত হয়ে যায়। তো নীতি বাস্তবায়ন বলেন আর নীতির প্রণয়ন বলেন আর রাজনীতি বলেন আর রাজনৈতিক কালচার বলেন, সব জায়গায় নৈতিকতা প্রয়োজন। নৈতিকতা যদি অভাব হয় সেই সমাজ নষ্ট হয়ে যায়। রাজনৈতিক দলের উদ্দেশ্য ও মতাদর্শ, এই যে একটা রাজনীতিতে আছে, সকল ক্ষেত্রে রাজনীতিতে আছে। রাজনীতিতে যে বিষয়গুলো কাজ করে যে সরকার রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হচ্ছে, যার কারণে কি হচ্ছে, সরকার তার যখন ক্ষমতায় আসে তখন তার রাজনৈতিক উদ্দেশ্য, তার রাজনৈতিক দলের উদ্দেশ্য কি ছিল এবং মতাদর্শ কি ছিল সেগুলো বাস্তবায়ন করছে। এগুলো ছিল রাজনৈতিক দলের বা রাজনীতিতে জননীতির প্রাসঙ্গিকতা। জননীতি প্রণয়নে রাজনৈতিক প্রভাবের ইতিবাচক এবং নেতিবাচক।
দুটা দিকই থাকে। মানে জননীতি প্রণয়নের ক্ষেত্রে রাজনীতিতে ইতিবাচক দিকগুলো আমরা আলোচনা করি। নীতি নির্ধারণ, কোন ধরনের নীতি নির্ধারণ হবে সেটা জননীতি প্রণয়নে নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে নীতি প্রণয়নে রাজনৈতিক ভূমিকা আছে, রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে। আইন প্রণয়ন, একটা দেশের আইন কিভাবে প্রণীত হবে, কোন আইন তৈরি করলে ভালো হবে, সেইখানে রাজনৈতিক বিবেচনায় অনেক আইন প্রণীত হয়। আইন ও নীতির বাস্তবায়ন, বাস্তবায়ন করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইন তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের নীতি তৈরি হচ্ছে। সেই নীতিগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে, সেই বাস্তবায়নের ক্ষেত্রে যে একটা রাজনৈতিক দলের যে তার যে মতাদর্শ, তার যে প্রভাব, সেই প্রভাবটা ফেলছে এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন। উন্নয়নমূলক কাজ, উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করা হচ্ছে। জনকল্যাণ নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করা হয়। এখানে রাজনৈতিক দলগুলো যত পরিমাণ উন্নয়নমূলক কাজ করবে, পরবর্তীতে তাদের রাষ্ট্র ক্ষমতায় আসতে সহজ হয়। আর্থসামাজিক পরিবর্তন, রাজনৈতিক দলগুলো তাদের আর্থসামাজিক পরিবর্তন করার জন্য সবসময় তারা তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করছে। তো এই আর্থসামাজিক উন্নয়ন অবস্থার যে পরিবর্তন দরকার, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, রাজনৈতিক কালচারের অন্যতম একটা দিক হলো গণতন্ত্র। গণতন্ত্র যদি এখন যে বিশ্ব ব্যবস্থা আছে, এখানে কিন্তু গণতন্ত্র এখন সর্বোত্তম শাসন ব্যবস্থা। গণতন্ত্র মূল্যবোধের বিকাশটা প্রত্যেকটা রাষ্ট্র বা রাষ্ট্রের যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, তারা সেটা নিয়ে কাজ করছে। নৈতিকতা, যেটা বললাম যে নৈতিকতা চর্চা, নৈতিকতা থাকতে হবে। নৈতিকতা বিহীন কোন সমাজ চলতে পারে না। সমাজে যদি নৈতিকতা না থাকে, সেই সমাজ নষ্ট সমাজে পরিণত হচ্ছে। নৈতিকতা রাজনৈতিক প্রভাবের অন্যতম একটা ইতিবাচক দৃশ্যিকা হিসেবে পরিচিত। রাজনৈতিক দলের মধ্যে বা রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি নৈতিকতার অভাব পরিলক্ষিত হয়, সেই সমাজ বা সেই রাষ্ট্র বা সেই নেতা বা সেই দলের ভঙ্গুরতা প্রকাশ পায়। পেশাগত দায়িত্বশীলতা বৃদ্ধি, পেশা একই পেশা, মানে রাজনৈতিক যে প্রভাব, এই প্রভাবের কারণে কি হচ্ছে, বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন জায়গায় যে প্রশাসনিক কর্মকর্তা আছে, তাদের কিন্তু পেশাগত দায়িত্বশীল মনোভাব বেশি পরিলক্ষিত হয়। কারণ এইখানে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। রাজনৈতিক প্রভাবের দ্বারা কোনো প্রতিষ্ঠানের বা কোনো সংগঠনের যে জবাবদিহিতা নিশ্চয়তা যখন আসছে, তখন তার পেশাগত দক্ষতা বা দায়িত্ব বৃদ্ধি হচ্ছে। রাজনৈতিক প্রভাবের নেতিবাচক দিক, যে জবাবদিহিতার সংকট। জবাবদিহিতা থাকতে হবে একদম সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে। প্রশাসনের সর্বস্তরে যদি জবাবদিহিতা নিশ্চিত না করা যায়, জবাবদিহিতা যদি সংকট তৈরি হয়, তাহলে ওই রাষ্ট্রে সব কিছুই এলোমেলো ভাবে পরিচালিত হয়। দুর্নীতি, দুর্নীতি রাজনৈতিক প্রভাবের অন্যতম একটা নেতিবাচক। রাজনৈতিক প্রভাবের কারণে সমাজে বা বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি হয়। স্বচ্ছতার অভাব, যে কোন প্রতিষ্ঠানে কাজ করছে, সেইখানে রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতার যে প্রভাব, নেতিবাচক প্রভাবের ফলে কোনো কাজ করছে, স্বচ্ছ তার অভাব পরিলক্ষিত হচ্ছে। এখানে নেতিবাচক রাজনীতির নেতিবাচকতার কারণে ওই কাজগুলো হচ্ছে। তো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর যে বৈশিষ্ট্য আমরা দেখি, সেইখানে কিন্তু রাজনৈতিক প্রভাবের নেতিবাচকতার কারণে এই যে স্বচ্ছতার অভাব দেখা যায়, দুর্নীতি দেখা যায়। তো এগুলো সহসা পরিলক্ষিত হয়। দক্ষতার সমস্যা, দক্ষ না হলে সেখানে কাজ করার সমস্যা দেখা যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিবেশ, যে
রাজনৈতিক প্রভাবে যে ধরনের পরিবেশ থাকার কথা সেই ধরনের পরিবেশ কাজ করছে না। সময়সীমা অর্জনে ব্যর্থতা, যে সময়ের মধ্যে কাজটা সমাপ্ত করার কথা রাজনৈতিক প্রভাবের নেতিবাচকতার কারণে সেই সময়ের মধ্যে কাজ হচ্ছে না, কাজটা ডিলে হয়ে যাচ্ছে। মূল্যায়ন ব্যবস্থার দুর্বলতা, রাজনৈতিক প্রভাবের অন্যতম একটা দিক হলো, নেতিবাচক দিক হলো মূল্যায়ন ব্যবস্থার দুর্বলতা। উদাসীনতা, রাজনৈতিক প্রভাবের কারণে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উদাসীনতা দেখা যায়, তারা কাজ করতে চায় না। তো এইগুলো ছিল রাজনৈতিক প্রভাবের নেতিবাচক দিক। আমরা যে জননীতিতে প্রণয়নের যে রাজনৈতিক প্রাসঙ্গিকতা সেটা নিয়ে আলোচনা করলাম। এই সম্পর্কে যদি আমাদের কোনো কোশ্চেন থাকে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাকে ইমেইলে কোশ্চেন গুলো করতে পারবেন। আমার ইমেল হলো salam.jail@gmail.com। দীর্ঘক্ষণ মনোযোগ সহকারে এই ক্লাসটা শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।